হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, সিনেমাটির নাম হচ্ছে ফরচুন আইস। সিনেমাটি রিলিজ পেয়েছিল জাপানে 2019 সালে। সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 7.1 এবং এই সিনেমাতে আমরা এমন একটা সুপার পাওয়ার দেখতে পাবো যেটার মাধ্যমে তুমি কে মারা যাবে সেটা দেখতে পাচ্ছ। মানে তুমি জানতে পারছো যে অমুকে মারা যাচ্ছে, কিন্তু তাকে যদি তুমি বাঁচাতে যাও তাহলে যেটা হবে তোমার নিজেরই ক্ষতি হবে, তুমি নিজেই মারা যাবে। তো এই পাওয়ার নিয়ে যখন তুমি দেখছো তোমার সবচেয়ে প্রিয় মানুষটা মারা যাচ্ছে বা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, তখন তুমি কি করবে? নিজেকে করে তাকে বাঁচাতে যাবে? তো এরকম একটা সিচুয়েশনে আমাদের এই সিনেমার নায়কটা পড়তে যাবে। তো যাই হোক, এই সিনেমাটা মূলত তৈরি করা হয়েছে জাপানিজ এনিমে থেকে। খুব ইউনিক একটা স্টোরি। চলো আমরা খুবই সংক্ষেপে সিনেমাটি শুরু হয় একটা মর্মান্তিক দৃশ্যের মাধ্যমে, যেখানে একটা বিমান সবেমাত্র বিধ্বস্ত হয়েছে। মৃতের সংখ্যা শত শত, কিন্তু ভাগ্যক্রমে একটা ছোট্ট ছেলে যার নাম হচ্ছে শিনিচিরো, সে বেঁচে রয়েছে। আর সে তার বাবা মাকে পাগলের মতো খুঁজছে, যারা হয়তো ইতিমধ্যে মারা গিয়েছে। আর তখনই সে একটা ছোট্ট মেয়ের কণ্ঠ শুনতে পায় যে তার মতোই বয়সী, যে শিনিচিরোর কাছে সাহায্য চাচ্ছিল। কিন্তু শিনিচিরো নিজেই তো খুব ছোট, ও জানাই না এখন কি করতে হবে আর প্রচন্ড ভয় পেয়ে রয়েছে। আর ঠিক তখনই বিমানের একটা অংশ মেয়েটির উপরে পড়ে, আর সেখান থেকে দৃশ্যপট চেঞ্জ হয়ে প্রায় 19 বছর পরে চলে আসে, যেখানে আমরা শিনিচিরোকে দেখতে পাই যে বেশ বড় হয়ে গিয়েছে এবং একটা গাড়ির গ্যারেজে কাজ করছে। আর শিনিচিরোর মালিক হচ্ছে তেতসুয়া নামের একজন, যিনি তাকে নিজের ছেলের মতোই ভালোবাসে, কারণ শিনিচিরোর তো বাবা মা নেই। আর শিনিচিরো তেতসুয়ার মধ্যে তার বাবার প্রতিচ্ছবি অনুভব করে। তো যাই হোক, তেতসুয়া খুব শীঘ্রই তার দ্বিতীয় গ্যারেজ ওপেনিং করতে যাচ্ছে, আর সে চায় শিনিচিরো তার জন্য ম্যানেজার হয়। কিন্তু শিনিচিরো তার এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, কারণ তার কাছে মনে হয় সেই পদের জন্য এখন অতটা যোগ্য নয়। কিন্তু চিন্তা করে আমাদের মতো মানুষদের অফার দিলে আমরা কি করতাম। তবে তারপরেও তেতসুয়া মনে করে যে শিনিচিরো এই জায়গাটার জন্য অনেক বেশি যোগ্য, আর এই জন্য সে শিনিচিরোকে আরো চিন্তা করার সুযোগ দেন। আর এইদিকে তেতসুয়ার যে মেয়ে, যার নাম হচ্ছে মিৎসুগো, যে শিনিচিরোকে ছোট ভাইয়ের মতো দেখে, সেও শিনিচিরোকে বোঝায় যে এই পোস্টের জন্য শুধুমাত্র তুমিই যোগ্য রয়েছে। তবে এই একই গ্যারেজে আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে কানেডা। সে অনেক বিরক্ত ছিল, কারণ সে সবসময় শিনিচিরোর প্রতি ঈর্ষান্বিত থাকতো। আর এর কারণটা তো বুঝতেই পারছো, কারণ এই গ্যারেজের যে মালিক তেতসুয়া, সে প্রতিটা কাজে শিনিচিরোকে অগ্রাধিকার দিত। আর এ নিয়ে প্রায় সে রেগে যেত এবং শিনিচিরোকে বুলি করতো, মারপিট করতো। আর আজও সে একই কাজ করে এবং ধাক্কা দিয়ে চলে যায়, যার কারণে শিনিচিরোর মোবাইলটা ভেঙে যায়। আর এই কারণে কাজ শেষ করার পরে সে যায় হচ্ছে একটা মোবাইল রিপেয়ারিং এর দোকানে মোবাইলটা ঠিক করার জন্য। আর ওইখানে আওই নামের একটা মেয়ে তাকে রিসেপশনে অভ্যর্থনা জানায়। তো শিনিচিরো তাকে বলে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। আর তখন আওই বলে যে এটা তো বেশ পুরনো একটা মডেল, এটার যন্ত্রাংশ খুঁজে পাওয়া অনেক কঠিন হবে, তবে তারপর এটা আমরা ঠিক করে ফেলছি। তো যাই হোক, ফোনটা ঠিক করা হয়। আর এরপর শিনিচিরো রাতে তার ফোনটা দেখে এবং ওই মেয়েটাকে মনে করে। আর পরের দিন সে যখন কাজে যাচ্ছিল মেট্রোতে করে, সে খেয়াল করে যে পাশে দাঁড়িয়ে থাকা একজন মানুষের হাত হঠাৎ করে গায়েব হতে শুরু করেছে। আর এরপর আমাদেরকে বলা হয় যে শিনিচিরো ওই যে বিমান দুর্ঘটনা হয়েছিল সিনেমার শুরুতে, তখনই স্পেশাল ক্ষমতাটা পেয়েছে, যে কারণে সে মানুষের ভবিষ্যৎ দেখতে পেত, মানে যারা মারা পড়বে তাদের ভবিষ্যৎ দেখতে পেত, বিশেষ করে তার মৃত্যু। তো এই লোকটির হাতটা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে, এটার মানে হচ্ছে সে খুব শীঘ্রই মারা পড়বে। কিন্তু শিনিচিরোর এখানে কিছুই করার নেই। আর এজন্য সে কাজে যায়, যেখানে মিৎসুকো তাকে ম্যানেজার হিসেবে নিয়োগ করানোর জন্য রাজি করানোর চেষ্টা করে, কিন্তু শিনিচিরো এখানে খুব একটা উত্তর দেয় না। আর এরপর রাতে সে ওই মোবাইলের দোকানের পাশ দিয়ে যখন যাচ্ছিল, তখন তার চোখটা এখনই আওই নামের ওই মেয়েটিকে খুঁজছিল। আর ঠিক তখনই একজন অপরিচিত লোকের সাথে ও ধাক্কা খায় এবং শিনিচিরো তখন কৌতূহলবশত তাকে অনুসরণ করে, কারণ তার শরীরটা অদৃশ্য হয়ে যাচ্ছে। তো শিনিচিরো দেখতে চায় তার সাথে কি ঘটবে। তো কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় যে একটা গাড়ি ওই লোকটার উপর দিয়ে চলে যায়। আর তখন শিনিচিরো দুঃখ প্রকাশ করে যে আমি তার জন্য কিছুই করতে পারলাম না। আর এজন্য সে খুব বিরক্ত হয়ে যায় এবং পরের দিন সে মিৎসুওকে বলে, মানে মালিকের মেয়েকে বলে, আচ্ছা তুমি যদি এরকম একটা ক্ষমতা পেতে যেখানে তুমি মানুষের ভবিষ্যৎ দেখতে পাবে, প্লাস তুমি জানতে পারবে যে কে কখন মারা যাবে, তুমি তখন কি করবে? মিৎসুকো তখন বলে এটা তো কোনো ক্ষমতা নয়, এটা তো একটা অভিশাপ, আর এরকম ক্ষমতার তোমার প্রয়োজনই নেই। তো এখানে শিনিচিরো আবারও দেখে যে তার মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে, আর এই কারণে সে আবারও আওয়ের কাছে যায়, ফোনটা ঠিক করে। কিন্তু এইবার সে একটা দৃশ্য দেখে ভয় পায়, কারণ আওয়ের হাতও অদৃশ্য হয়ে যাচ্ছে। তবে আওয়েকে সে যেহেতু পছন্দ করে, এইবার সে আওয়েকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং কাজ শেষ করার পরে তাকে দেখা করার জন্য ডাকে। তো আওয়ে প্রথমে এটা নিয়ে ভাবে, তবে তারপরেও সে কফি শপে কাজ শেষে দেখা করার জন্য প্রতিশ্রুতি দেয়। তো এরপর কফি শপে ওরা যখন দেখা করে, তখন দেখা যায় যে আওয়ের যে অদৃশ্য হাত সেটা আবার সেরে উঠেছে, তার মানে ওর উপর যে মৃত্যুর ঝুঁকি সেটা চলে গিয়েছে। তো এটা দেখে ও খুব খুশি হয়। আর তখন আওয়েকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এই কফি শপে কেন ডেকেছো? তো এইখানে আমাদের শিনিচিরো বলে, আমার কাছে ভবিষ্যৎ দেখার শক্তি রয়েছে, কিন্তু আমার মনে হয় তুমি এটা বিশ্বাস করবে না। আর এজন্য শিনিচিরো দুঃখিত বলে সেখান থেকে চলে যায়। কিন্তু বাড়ি ফেরার সময় ওর বুকে ধরফর অনুভব হয় এবং ব্যথা জাগে, তবে তারপরেও কোনো রকমে বাড়ি ফিরে আসে। আর পরের দিন ও আত্মবিশ্বাসের সাথে ওর মালিক তেতসুয়াকে বলে আমি ম্যানেজার হওয়ার জন্য প্রস্তুত। তো এরপর আমরা দেখতে পাই ও গভীর রাত পর্যন্ত গ্যারেজে কাজ করে। আর তখন হঠাৎ করে আওই ওর সঙ্গে দেখা করার জন্য আসে। তো শিনিচিরো তো ওকে দেখে অবাক হয়ে যায়। তো আওই তখন বলে যে আমি দোকান থেকে তোমার
ঠিকানাটা নিয়েছি আর আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে এসেছি। তো এই কথা শোনার পরে শিনিচিরো আওয়েকে কফি অফার করে আর তারপর আওয়ে একটা খবরের কাগজ ধরে বলে, তুমি কি জানো আমাদের দোকান থেকে একটু দূরে একটা কারখানা রয়েছে যেখানে গত রাতে সন্ত্রাসী হামলা হয়েছে এবং ওই হামলায় অনেক মানুষ নিহত হয়েছে আশেপাশের রাস্তার, এবং ওই মৃত ব্যক্তিদের মধ্যে আমিও হতে পারতাম, কারণ প্রতিদিন কাজ শেষ করার পরে ঠিক ওই সময়ে আমি ওই জায়গা দিয়ে বাড়ি ফিরতাম। তো গত রাতে তোমার সাথে যে আমি কফি খেয়েছি এই কারণে আমি বেঁচে গিয়েছি, আর তুমি যে আমাকে বলেছিলে যে তুমি মানুষের ভবিষ্যৎ দেখতে পাও, তো আমি এটা বিশ্বাস করি এবং আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। বাট শিনিচিরো এই কথা হেসে উড়িয়ে দেয়। তো যাই হোক, পরের দিন মিৎসুকো যখন দোকানে আসে সে বুঝতে পারে যে এখানে কোনো গেস্ট এসেছিল আর সে শিনিচিরোকে জিজ্ঞাসা করে, কিরে কে এসেছিল? শিনিচিরো তখন সম্পূর্ণ সততার সাথে সত্য কথা বলে আর মিৎসুকো এতে অনেক খুশি হয়, কারণ এই প্রথমবার আমাদের শিনিচিরো যে খুবই ইন্ট্রোভার্ট একটা পার্সন, সে কারোর সাথে বন্ধুত্ব করেছে। ইতিপূর্বে তার কাছে অনেকে আসার চেষ্টা করেছে কিন্তু কেউ আসতে পারেনি। আর এখানে আমাদের একটা অতীতের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে তেতসুয়ার গ্যারেজে মারিকো নামের একটা মেয়ে কাজ করত আর মারিকো শিনিচিরোকে অনেক পছন্দ করত, কিন্তু শিনিচিরো তার প্রতি কখনো মনোযোগ দেয়নি। আর এই কারণে মারিকো শিনিচিরোকে জ্বালানোর জন্য গ্যারেজে আসা একটা ধনী গ্রাহকের সাথে সম্পর্কে জড়িয়েছিল এবং এখান থেকে চিরদিনের জন্য চলে গিয়েছিল। আর এরপর আমরা দেখতে পাই কাহিনী আবারও বর্তমানে আসে, যেখানে মিৎসুকো তেতসুয়া ও শিনিচিরোর আওয়াজ শুনতে পায়, যেখানে তারা কানেডারও চিৎকার করছিল, কারণ সে তেতসুয়াকে না জানিয়েই গ্যারেজ থেকে গ্রাহকের গাড়ি নিয়ে একটা মেয়ের সঙ্গে ডেটে গিয়েছিল। তবে এখানে আমরা দেখতে পাই কানেডাতে ভুল স্বীকার করে না, উল্টো তেতসুয়া এবং শিনিচিরোর উপর চিল্লাচ্ছে এবং সে শিনিচিরোকে মারে। আর এ কারণে তেতসুয়া তাকে একটা জোরে ঘুষি মারে এবং চাকরি থেকে ইনস্ট্যান্টলি বরখাস্ত করে দেয়। আর এই ঘটনার পরে কানেডা তো রেগে চলে যায় এবং কানেডা চলে যাওয়ার পরেই শিনিচিরো দেখতে পায় যে তেতসুয়ার শরীর আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। তো এর মানে হয়তো কানেডা তেতসুয়াকে মেরে ফেলবে, মানে ওর মালিকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। আর আমরা যেহেতু জানি যে শিনিচিরো তেতসুয়াকে তার বাবার মতোই দেখতো, তো এবার সে সিদ্ধান্ত নেয় সে তো তেতসুয়াকে বাঁচাবে। আর এই কারণে রাতের কাজ শেষ করার পরে যখন তারা ডিনার খেতে যাবে তখন তেতসুয়ার সাথে সে জোর করে হাঁটা শুরু করে একসাথে, এবং রাস্তায় যখন হাঁটছিল শিনিচিরোর নজর ছিল হচ্ছে চারিদিকে এবং সে জানতো যে যে কোনো সময় তেতসুয়ার উপর হামলা হতে পারে। তো যেই কথা সেই কাজ, একটু পরে আমরা দেখতে পাই কানেডার লোহার রড নিয়ে তেতসুয়ার দিকে ছুটে যায়, কিন্তু শিনিচিরো বাধা দিয়ে তাকে বাঁচার এই কারণে এই যাত্রায় তেতসুয়ার জীবন বাঁচে। কিন্তু তখনই শিনিচিরোর বুকে ব্যথা হতে শুরু করে এবং সজ্ঞান হয়ে যায়। এরপর তার চোখ খোলে সরাসরি হসপিটালে। আর ওইখানে মিৎসুকে বলে, তোমার জন্য আজকে বাবা বেঁচে গিয়েছে আর আমার বাবা কানেডাকে ক্ষমা করে দিয়েছে, কারণ কানেডাও তার ভুল স্বীকার করেছে। তো এরপর আমরা দেখতে পাই ডক্টর টাকিও শিনিচিরোকে পরীক্ষা করে এবং বলে হয়তো মানসিক চাপের কারণে তোমার এমনটা হয়েছে। আর তারপর শিনিচিরো একটা ছোট্ট মেয়েকে দেখতে পায় যে অদৃশ্য হয়ে যাচ্ছিল, তো এই কারণে সে তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডক্টর টাকিও তাকে থামায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি ওই মেয়েটাকে চেনো নাকি তুমি ওই মেয়েটিকে অদৃশ্য হয়ে যাওয়া দেখতে পাচ্ছ? তো তখন তো আমাদের শিনিচিরো একটা শক খেয়ে যায় এবং তারপর আমরা দেখতে পাই দৃশ্যের চেঞ্জ হয় এবং তারা দুজনেই হসপিটালের ছাদে কথা বলছে, যেখানে ডক্টর টাকিও প্রকাশ করে যে আমারও এই বিরল ক্ষমতাটা রয়েছে আর এটার নাম হচ্ছে ফরচুনা আই। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সাধারণ মানুষ, ঈশ্বর নই। তো এই জন্য আমরা ভবিষ্যৎ দেখতে পারলেও কারো ভবিষ্যৎ পরিবর্তন করা বা এটা নিয়ে খেলা করার অধিকার আমাদের নেই, আর যদি এটা কেউ করে তার জীবন বিপদের মুখে পড়তে পারে। তো এই জন্য যার সাথে যেটা ঘটবে, যেটা ঘটছে তাকে সেটা ঘটতে দাও, এটা তার নিয়তি। কিন্তু তুমি যদি এটা ওভাররাইড করতে যাও তুমি মারা পড়তে পারো, আর তুমি যে বারবার হার্ট অ্যাটাক করছো এটা কিন্তু তারই কারণ। আর এরপর আমরা দেখতে পাই শিনিচিরো এটা নিয়ে অনেক ভাবছে এবং এর পরের দিন সে অয়কে তার সঙ্গে দেখা করার জন্য ডাকে, এমনকি তাকে প্রপোজও করে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। তবে তার পরের দিনে আবার সে রাজি হয়ে যায়। তো এই জন্য যেটা হয় দুজনের দেখা হতে শুরু করে, দুজনের মধ্যে ভালোবাসা গভীর হয়, রাশিয়া ইউক্রেন হয়। আর তারপর এরপর আমরা দেখি কানাডা তেতসুয়ার কাছে কাজ চাইতে আসে আর এখানে শিনিচিরো কানাডার পক্ষ নিয়ে সুপারিশ করে, আর তাই তেতসুয়া তাকে কাজে নিয়ে নেয়, যে কারণে কানাডা তেতসুয়া শিনিচিরো আর সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে এবং কানাডাও ক্ষমা চেয়ে ধন্যবাদ জানায়। আর পরের দিন আমরা দেখি শিনিচিরো নিজের এবং আওয়ের বিবাহের জন্য একজোড়া আংটি কিনছে আর তারপর সে যে হসপিটালে চেক আপের জন্য, কিন্তু ডক্টর তাকে সতর্ক করে দেয় যদি আর একবার তোমার বুকে ব্যথা হয় বা একবার অ্যাটাক হয় তুমি কিন্তু বাঁচবে না, মারা পড়বে। আর এটা জানার পরে শিনিচিরো আবারও গ্যারেজে যায় আর তখন একটা ধনী ছেলে তার গাড়ি মেরামত করতে আসে, আর এটা কিন্তু অন্য কেউ না বরং ওই যে মারিকে নামের একটা মেয়ে ছিল যে শিনিচিরোকে পছন্দ করতো, তার বয়ফ্রেন্ড। আর এই জন্য শিনিচিরো করে কি মারিকোর সম্পর্কে ছেলেটাকে জিজ্ঞাসা করে, কিন্তু এই ছেলেটা উল্টো মারিকোর সম্পর্কে অনেক খারাপ ভাবে কথা বলে এবং শিনিচিরোকে অনেক বাজে বাজে কথা বলে। তবে তারপরেও শিনিচিরো শান্ত থাকে এবং পরের দিন যখন ওই বড়লোক ছেলেটা আবার গাড়ি নিতে আসে তখন শিনিচিরো দেখে যে সে কিভাবে বাতাসে মিলিয়ে যাচ্ছে, তার মানে মারিকোর বয়ফ্রেন্ডও মারা যাবে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় ব্যাটাকে সে হেল্প করবে না। এবং এর পরের দিন আমরা দেখতে পাই সে বড়লোক ছেলের শেষকৃত্য অনুষ্ঠানে শিনিচিরোকে। তো এখানে তো খুশি ছিল যে মারিকোর কোনো একটা খারাপ কিছু করেছে এজন্য মরেছে, কিন্তু যখন ওই বড়লোক ছেলেটার ছোট্ট মেয়েটিকে কাঁদতে দেখে তখন ওর মন খারাপ হয় এবং ওই বিমান দুর্ঘটনার সেই ছোট্ট মেয়েটির কথা মনে পড়ে যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যাকে বাঁচাতে পারেনি। তো পরের দিন শিনিচিরো একটা পার্কে বিষণ্ণ মনে বসেছিল, যেখানে কিছু স্কুলের বাচ্চারা শিক্ষকের
শিক্ষকের সঙ্গে খেলছিল। আর তারপর একটা মেয়ে ওর কাছে এসে বলটা চায়, কিন্তু ও দেখতে পায় ওই মেয়ের দেহটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। এর সাথে অন্যান্য বাচ্চারা এমনকি শিক্ষকের দেহ হঠাৎ করে অদৃশ্য হতে শুরু করে। তো বুঝতেই পারছে মানে এরা খুব শীঘ্রই মারা পড়বে সবগুলো একসাথে। তো সবাই একসাথে কখন মারা পড়ে, হয় বোম ব্লাস্টিং নয়তো একসাথে গাড়িতে যাত্রা করলে। তো এটা দেখেও ভয় পেয়ে যায় এবং শিনিচিরো করে কি সকল শিশুদের হাতগুলো চেক করে। কিন্তু ওই মহিলা শিক্ষক মনে করে যে শিনিচিরো মনে করো বাজে ছেলে, বাচ্চাদের সাথে আকাম করছে, খারাপ কিছু করছে, তো এর জন্য সে বাচ্চাদের নিয়ে চলে যায়। কিন্তু তখন ওই শিক্ষিকার হাত থেকে একটা স্কুলের চিঠি পড়ে যেখানে লেখা রয়েছে যে স্কুলের বাচ্চারা ট্রেন ভবনে যাচ্ছে। তো তখন শিনিচিরো বুঝতে পারে ওই ঘাপলা তো ট্রেন ভবনে বাজবে। তো পরের দিন ও ট্রেন স্টেশনে যায় যেখানে অনেক যাত্রী ভাবে উধাও হয়ে যাচ্ছিল। তো শিনিচিরো বুঝতে পারে যে পরবর্তী সকাল মানে আগামীকাল সকাল 7:30টায় যাবে তো ওই বাচ্চারা, এবং ওই ট্রেনে যারা যাতায়াত করবে তারাই মারা পড়তে চলেছে, কারণ ট্রেন দুর্ঘটনা ঘটবে এবং এই ব্যাপারে নিশ্চিত হয়ে যায়। আর তখনই শিনিচিরোর মনে পড়ে যে আয়ো তো এই ট্রেনে বাড়িতে যায়, তোর মানে ওর জীবনে ঝুঁকিতে রয়েছে। তো এই জন্য সে করে কি রাতে আয়োর সঙ্গে দেখা করে এবং ওকে নিরাপদে দেখে খুশি হয় এবং আসন্ন বিপদ থেকে রক্ষা করার জন্য ও আয়োকে 3 দিনের ট্রিপে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় যে একসাথে বেড়াতে যাব। তো আয়ো প্রথমে অনেক ভাবে আর তারপর হ্যাঁ বলে দেয়। শিনিচিরো খুশি হয়, কিন্তু ওকে তো শিশু এবং অন্যান্য বাচ্চাদেরও বাঁচাতে হবে, মানে ওর গার্লফ্রেন্ডকে নয় বাঁচালো কিন্তু বাকিদেরও তো বাঁচাতে হবে। তো এই জন্য সে স্কুলে ট্রিপ বাতিল করতে বলে, কিন্তু কোনো বৈধ কারণ না থাকায় স্কুল কর্তৃপক্ষ ভ্রমণ বাতিল করতে অস্বীকৃতি জানায়। আর এরপর সন্ধ্যায় শিনিচিরো করে একটা চিঠি লিখে যেখানে সে আয়োকে সবকিছু সত্যি বলে, যেখানে সে ট্রিপের মিথ্যা বিবৃতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সাথে সেটাও লেখে যে আয়োকে সে কত ভালোবাসে, কিন্তু তার পুরো পরিকল্পনা পরের দিন সকালে নষ্ট হয়ে যায় যখন আয়ো তাকে মেসেজ করে বলে আমার সহকর্মী অসুস্থ, এর জন্য আমাকে দোকানে যেতে হবে। তো বার্তাটা পড়ার পরে তোর মাথা খারাপ হয়ে যায় এবং শিনিচিরো স্টেশনের দিকে যেতে থাকে, কিন্তু তখনই পুলিশ তাকে এসে বাড়ির বাইরে গ্রেপ্তার করে। অ্যাকচুয়ালি স্কুলের শিক্ষিকা ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে, কারণ ওই শিশুদের সাথে খারাপ ব্যবহার করেছিল, একটা ভুল বোঝাবুঝি আর কি। তবে তারপরেও এখানে শিনিচিরোর কথা যখন শুনে না পুলিশ, তখন সে আয়োকে বাঁচানোর জন্য পুলিশের হাত থেকে পালিয়ে যায় এবং স্টেশনে পৌঁছে যায় এবং দেখতে পায় যে ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই জন্য শিনিচিরো করে কি অন্য স্টেশনে যাওয়ার জন্য ট্যাক্সি ধরে, যাতে যেখানে গিয়ে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হতে পারে তার আগে ট্রেন থামাতে পারে। আর ওইখানে যাওয়ার পরে শিনিচিরো দেখে যে এখানে নির্মাণ কাজ চলছে এবং এখানে অনেক মানুষের শরীর আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো বুঝতে পারে যে এখানে যে ক্রেন, বিশেষ করে ক্রেন যে চালাচ্ছে তার শরীরটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো শিনিচিরো বোঝে যে এই ক্রেনটা নিচে পড়ে ট্রেন দুর্ঘটনা ঘটবে। তো শিনিচিরো তখন এটা হতে দেয় না, সে একটা ফ্লেয়ার গান নিয়ে ট্রেনের সামনে দাঁড়ায়। তো আয়ো সামনের বগিতে ছিল এবং সে শিনিচিরোকে দেখতে পায় এবং ড্রাইভারকে ট্রেন থামাতে বলে ড্রাইভার ট্রেন থামায়। আর তারপর ক্রেনও আমরা পরিচিত দেখি, আর এর ফলে যেটা হয় এই ক্রেন দুর্ঘটনা থেকে ট্রেন বেঁচে যায়। তো যাই হোক ট্রেন থামানো হয়েছে, সকল যাত্রীরা ট্রেন থেকে নামছে, আয়ো নেমে পড়ে আর সামনে দেখতে পায় শিনিচিরো রেল লাইনের উপর বসে রয়েছে। কিন্তু আয়ো যখন কাছে যায় তখন দেখার সাথে সাথে কাঁদতে শুরু করে, কারণ এখানে শিনিচিরো যেটা করেছে সে আওই এবং অন্যান্য যাত্রীদের জীবন বাঁচাতে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আর এরপর শিনিচিরো শেষকৃত্য অনুষ্ঠানে আওই জানতে পারে যে সে ছিল শিনিচিরোর প্রথম মেয়ে বন্ধু বা প্রথম কোনো বন্ধু যার সাথে সে এত ঘনিষ্ঠ ছিল বা যাকে সে ভালোবেসেছে। তো এটা জানার পর ও আরো কষ্ট পায়। আর এরপর পরবর্তী দৃশ্য আমরা দেখতে পাই যে আওই ছিল ওই সিনেমার শুরুর সেই ছোট্ট বাচ্চা মেয়েটি যে শিনিচিরোর কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু শিনিচিরো ভয় পেয়ে তাকে হেল্প করতে পারেনি। আর এরপর আরো একটা টুইস্ট আসে, আমরা জানতে পারি আওয়ের কাছেও ফরচুন আই ছিল এবং সে বরাবরই শিনিচিরোকে খুঁজছে। তো প্রথমবারের মতো শিনিচিরো যখন ওর দোকানে এসেছে তখনই কিন্তু শিনিচিরো দেখেছিল যে আওয়ের হাত উধাও হয়ে যাচ্ছে। তো হাতগুলো দেখার পরেও যখন প্রতিক্রিয়া জানায় এবং আওয়েকে বেঁচে নেয়, তখনই আই বুঝতে পারে যে শিনিচিরোই সেই ছেলে যার ভেতরে ওই ফরচুন আই রয়েছে। কিন্তু এরপর শিনিচিরো যখন আওয়েকে ওই ট্রেনে উঠতে দেবে না বা ওই যে 3 দিনের ট্রিপ করে, তখন আই বুঝতে পারে তার মানে আমার সামনে আরেকটা বড় ফাড়া রয়েছে বা মরার ফাড়া রয়েছে, আর এইবার যদি আমাকে বাঁচাতে যায় শিনিচিরোই মারা পড়বে। তো এই জন্য শিনিচিরোকে বাঁচানোর জন্য, মানে বুঝতেই পারছো আয়ো যদি কোনোভাবে শিনিচিরোর জন্য বেঁচে যায় তাহলে শিনিচিরো মরবে, এবং ও দেখতে পেয়েছিল যে শিনিচিরোর দেহ গায়েব হয়ে যাচ্ছে। আর এ কারণে আওই ওই ট্রেন ওঠার সিদ্ধান্ত নেয় এবং মনে করো যে শিনিচিরোকে বাঁচাতে যায়, আবার শিনিচিরো আবার আয়ুকে বাঁচাতে যায় এবং লাস্টে শিনিচিরোই জয়ী হয়। কিন্তু তারপরেও শিনিচিরোর কথা মনে পড়ে আওই অনেক কাঁদে এবং সেই আংটিটা পরে যেটা শিনিচিরোকে দিয়েছিল। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। তো যাই হোক এই গল্পগুলো মূলত সিরিয়াস গল্প না, এগুলো মূলত তোমার জাপানিজ যে অ্যানিমে রয়েছে সেগুলোর যে তোমার মানগা হয়, মানগা বলতে তোমার কমিক হয়, সেগুলোর একটা কমিক বই থেকে এই সিনেমাটি তৈরি করা। তবে সিনেমার কাহিনীটা যথেষ্ট ইউনিক, একেবারে খারাপও নয়। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।